করে গ্রেফতার ও হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বিএনপি। গোটা দেশবাসী গভীর বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছে যে গত কয়েকদিন ধরে দেশের কয়েক জায়গায় বিভিন্ন সামাজিক গণমাধ্যমে সরকারের করোনা পরিস্থিতি মোকাবেলার অব্যবস্থাপনা ও ব্যর্থতার উপর লেখালেখি করার কারণে বেশ কয়েকজনকে ডিজিটাল নিরাপত্তা আইনে নতুন করে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ গত 5 মে গুজব ছড়ানোর অভিযোগে সাংবাদিক, কার্টুনিস্ট, লেখক, ব্যবসায়ী এবং 5-6 জন অজ্ঞাতনামা সহ 16-17 জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে র্যাব। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে 4 জন, যথাক্রমে জনাব আহমেদ কবির কিশোর, কার্টুনিস্ট, জনাব দিদারুল আলম ভূঁইয়া, সমাজকর্মী, জনাব মুস্তাক আহমেদ, ব্যবসায়ী, এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক জনাব ইনহাস মান্নানকে। এর আগে সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে নাটকীয়ভাবে 53 দিন পর ফৌজদারি কার্যবিধি 54 ধারা এবং পরে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার দেখানো হয়েছে। দেশে একটি কার্যকরী মানহানি আইন থাকা সত্ত্বেও নির্যাতন ও হয়রানির উদ্দেশ্যে ডিজিটাল আইনকেই বারবার ব্যবহার করছে সরকার। মুক্ত গণমাধ্যম দিবসে পেছনে হাত পড়া অবস্থায় হ্যান্ডকাপ পড়া সাংবাদিকের ওই ছবি সহ সংবাদ ডিজিটাল আইনকে সরকার কিভাবে ব্যবহার করছে সাংবাদিক ও সাধারণ নাগরিকের বিরুদ্ধে তার একটা উৎকৃষ্ট প্রমাণ। গণতান্ত্রিক অধিকার তো দূরে থাকুক, মানুষ তার কষ্টের কথা যাতে ভার্চুয়াল জগতে প্রকাশ করতে না পারে তার জন্য একের পর এক পরিপত্র জারি করে চলেছে সরকার। বিটিআরসির মতো একটি নিরপেক্ষ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে পরিণত করেছে ডিজিটাল জগতে সরকারি নতুন প্রতিষ্ঠান, প্রধান পুলিশ প্রতিষ্ঠান। শুধু বিএনপি সহ সকল রাজনৈতিক দল সমূহই নয়, দেশের সকল মানবাধিকার সংগঠন এবং সংবাদপত্র সম্পাদকদের সম্মিলিত সংগঠন ওই গণবিরোধী আইন বাতিলের দাবি জানিয়ে আসছে বারবার। আপনারা জানেন ইতিমধ্যে 7 জন রাষ্ট্রদূত তারা টুইটারের মাধ্যমে এই গ্রেফতার হয়রানি বন্ধ করতে বলেছেন সরকারকে। দেশের বিভিন্ন জেলায় বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতা কর্মীদের হরদম গ্রেফতার করা হচ্ছে, আতঙ্কের মধ্যে রাখা হয়েছে। অথচ ত্রাণের চাল চোর, গম চোর তারা নিরাপদে ঘুরে বেড়াচ্ছে। এসবের মধ্য দিয়ে সরকারের নিষ্ঠুর, অমানবিক এবং ফ্যাসিবাদী চরিত্রের মুখোশ উন্মোচিত হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত বন্দীদের জামিন পাওয়ার অধিকার সহ আইনের আশ্রয় লাভের মতো মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। শিল্প কলকারখানা খুলে দেওয়া হচ্ছে, মার্কেট খুলে দেওয়া হচ্ছে, মসজিদ মন্দির খুলে দেওয়া হচ্ছে। অথচ দমন পীড়ন, হামলা মামলা করে জনগণের কণ্ঠরুদ্ধ করার নৈরাজ্যবাদিতার বিরুদ্ধে মানুষের আইনের শেষ আশ্রয়ের অবলম্বন আদালত দীর্ঘদিন যাবৎ বন্ধ করে রাখা হয়েছিল, যা এখন কেবল ভার্চুয়াল আদালত হিসেবে চালু করার প্রক্রিয়ায় আছে। ডিজিটাল বাংলাদেশের কৃতিত্ব ফলাওকারী এই সরকার নিজেই নিজের দেশের ডিজিটাল অধিকার বিনাশী দৈত্যরূপে আবির্ভূত হয়েছে। উল্লেখিত অবস্থায় বিএনপি দাবি করছে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত সকল বিবেকের বন্দী, প্রিজনার্স অফ কনসিয়েন্স সহ সকল রাজনৈতিক বন্দীদের অবিলম্বে মুক্তি দিতে হবে। আদালত পুরোপুরি স্বাভাবিক না করা পর্যন্ত হত্যা, ধর্ষণ সহ জঘন্যতম অপরাধ ছাড়া সকল প্রকার গ্রেফতার বন্ধ রাখতে হবে, অথবা বিকল্প হিসাবে গ্রেফতারকৃতদের আদালত করার পর আত্মসমর্পণের শর্তে মুচলেকা দিয়ে মুক্তি দিতে হবে। কারাগারে বন্দী, লঘু অপরাধে এবং রাজনৈতিক মামলায় আটককৃতদের সহ বয়স্ক এবং মহিলা বন্দীদের মুক্তি দিতে হবে। আপনারা জানেন এর আগেও আমরা বলেছিলাম যে আমাদের দলের অনেক সিনিয়র লিডার্সরা জেলে আছেন, তাদেরকে মিথ্যা মামলায় দণ্ড দিয়ে তাদেরকে কারাগারে আটক করা হয়েছে এবং কয়েকজন অত্যন্ত অসুস্থ আছেন। তার মধ্যে আমাদের পিন্টু সাহেব আছেন, বাবর সাহেব আছেন, তারা অত্যন্ত অসুস্থ। আমাদের এক ছাত্র নেতা ইসাক সরকার দীর্ঘদিন যাবৎ আটকে আছেন। হযরত আলী একজন আছেন, আপনার আমাদের
শেরপুর জেলা বিএনপি সেক্রেটারি। সকল কারাগারের কর্মকর্তা কারারক্ষীদের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার আওতায় আনতে হবে এবং চিহ্নিতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হবে যাতে তাদের কারণে কারা অভ্যন্তরে করোনা প্রবেশ ও সংক্রমণ না ঘটে। স্বাস্থ্য নিরাপত্তা কারাবন্দীদেরও মৌলিক অধিকার। পরিশেষে বিএনপি স্পষ্ট ভাষায় সরকারকে জানাতে চায়, বর্তমান ডিজিটাল নিরাপত্তা আইন এবং সরকারকে জনরোষের আগুন থেকে রক্ষার জন্য অপব্যবহার চলছে। এই মুহূর্তে রাষ্ট্রের এই অন্যায় বন্ধ করতে হবে, এই গণবিরোধী আইন বাতিল করতে হবে। আমরা পূর্বেই বলেছি যারা গ্রেপ্তার করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। ধন্যবাদ। এখন আমার কাছে আপনার যে পরিপত্রগুলো জারি করা হয়েছে সেগুলো আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে পেয়েছেন আপনারা, কারণ এই পরিপত্রগুলো কিরকম আপনার টিউটোরিয়াল চিন্তা করে দেখেন যে বলছে সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যারা করে তাদেরকে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোন পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করা বিরোধ থাকতে হবে। এখন ডিফিকাল্ট যে আপনার কোনটা রাষ্ট্র বিরোধী কোনটা সরকার বিরোধী। এখন চুরি হচ্ছে এক জায়গায়, আপনার চাল চুরি হচ্ছে, সয়াবিন তেল চুরি হচ্ছে, গম চুরি হচ্ছে, রিলিফ চুরি হচ্ছে, সেটা সম্পর্কে যদি আপনারা লিখতে যান তাহলে কি সেটা আপনার অন্যায় হবে? ওটাই তো কাজ, সত্যকে উদ্ঘাটন করাই তো আপনাদের কাজ। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এই ধরনের আইন করে, এই ধরনের পরিপত্র জারি করে শুধুমাত্র দুর্নীতিকেই প্রশ্রয় দেওয়া হচ্ছে এবং যে প্রশ্নটা এসে যায় যে সরকার এই বিষয়গুলো সম্পর্কে নীরব কেন, আর যারা এগুলো তুলে ধরছে, কথা বলছে, তাদের উপরে সরকার দমন দিতে হচ্ছে কেন? এই ক্ষেত্রে সরকার নিশ্চয়ই এইখানে কোন দুর্বলতা আছে যে কারণে তার প্রশ্রয় দিতে পারে। এটা আপনি জানেন, এটা আমি আর বেশি কিছু বলবো না, আপনাদের আর কিছু বলার থাকলে। এটি হলো যে মাননীয় প্রধানমন্ত্রী প্রথম দিকে কিন্তু এই ফেসবুকে যেসব লেখা আসতো বা সেগুলার বেশ কিছু ব্যাপারে তিনি সিদ্ধান্ত দিয়েছিলেন। এখন ঠিক এই মুহূর্তে সবাই কিন্তু আইসোলেটেড, আপনি যেমন আইসোলেটেড, প্রাইম মিনিস্টার আইসোলেটেড, তারা নিজেরাই আইসোলেটেড, তথ্যর দিক দিয়েও আইসোলেটেড। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম যদি তথ্যগুলো প্রচারে মানুষকে বাধা দেওয়া হয়, মানুষকে ভয়ভীতি দেওয়া হয়, এতে কি প্রধানমন্ত্রীর খুব লাভ হবে কিনা আর রাষ্ট্রের খুব লাভ হবে কিনা? না, কোনদিন লাভ হবে না। এটা এই মানে সত্যটা তারা উপলব্ধি করতে পারছেন না। এই কথাগুলো আমি অনেকবার বলেছি। তারা দে আর ফেলিং টু রিয়ালাইজ এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন ইন দ্য কান্ট্রি, কারণ তাদের কাছে সেটা পৌঁছাচ্ছে না। আমি গত প্রেস কনফারেন্সে আপনাকে বলেছি যে কিছু সংখ্যক চাটুকার আমলা পরিবেষ্টিত হয়ে গেছে এবং রাজনীতিবিদরা তো এখানে নেই। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইভেন আপনার যে লোকাল যে আপনার ড্রিঙ্ক ডিস্ট্রিবিউট করা হচ্ছে, ত্রাণ বিতরণ করা হচ্ছে, সেখানে কিন্তু চেয়ারম্যানরা ইনভলভ শুধু ডিস্ট্রিবিউশন, মানে তাদেরকে দিয়ে বিলি করানো হচ্ছে, বাট লিস্ট তৈরি করা, সেটাকে ঠিক করা, কে কোথায় সব করছি কিন্তু আমরা ইউএন এবং ডিসিরা করছি। আমরা আমাদের যে যারা আছেন স্থানীয় সরকারের চেয়ারম্যান আছে, যারা কথা বলেছি যে আমাদের কোনো কাজ নেই, আমাদের শুধু কাজ হচ্ছে যে 200 প্যাকেট যাবে, 200 প্যাকেট ভাগ করে আপনার ভাগ করা, ওনারই ভাগ করা আছে অনুযায়ী সেই 200 জনের নাম দিতে হবে, ওরা পৌঁছে দিয়ে যাবে, সেটা আপনাকে। কিন্তু এটার যে আপনার ডিস্ট্রিবিউশনের ব্যাপারে তাদেরকে যে বসে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া, সেরকম কোনো কিছু করা হচ্ছে না এবং চাহিদার তুলনায় তার এত অপ্রতুল, এটা বারবার করে বলা হবে। কালকে তো দেখলেন যে একজন আপনার সাবেক ছাত্রলীগ নেতা, তিনি আপনার যে ন্যায্য মূল্যের যে আপনার কি আছে, সেটাকে আপনার তেল অনেক নানা হসপিটালেই সরকারের স্বাস্থ্য খাত নিয়ে চিকিৎসকরা কথা বলছেন, তখন চিকিৎসকদের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে, তারা বলছে গণমাধ্যমের সঙ্গে তারা কোনো কথা বলতে না পারেন। আপনারা এই যে চিকিৎসকদের মুখ বন্ধ করে আসলে এই ধরনের সমস্যা সমাধান করা সম্ভব না। এটা তো আপনার কোনো ব্যক্তির বিশেষ নয়। আমরা এটাও বুঝি যে সরকারের পক্ষে ভয়ঙ্কর ভয়াবহ সংকটকে একা মোকাবেলা করা সম্ভব না। একই সঙ্গে
পার্সিয়ালি মোকাবেলা করতে হবে। আজকেই আপনার ডেইলি স্কয়ারে গতকালই এসেছে, দেখছেন বোধ হয় আপনার এডিবি বলছে এটা ব্লিকেস্ট পিকচার বাংলাদেশে, সবচেয়ে অন্ধকার সময় আসছে। তো এটাকে মোকাবেলা করার জন্য একটা জাতীয় ঐক্য তৈরি করার কথা বারবার আমরা বলেছি, এটা তো ওনারা বিদ্রুপ করেন, সেটা আমরা ওটা রিপিট করতে চাই না। কিন্তু এই বিষয়গুলো যদি আপনার পরামর্শ না নেওয়া হয় বিশেষজ্ঞদের কাছ থেকে, অন্যদের কাছ থেকে, বিশেষ করে রাজনীতির সঙ্গে জড়িত মানুষদের সঙ্গে এটা একটা পরামর্শ করতে হবে, কারণ এটা তাদেরই কাজ, এটা শুধুমাত্র আমাদের কাজ নয়। এই বিষয়গুলো সব আপনি দেখেন, গতকাল কয়েকদিন আগে আপনার মোদী সে বিরোধী দলের নেতৃত্বের কথা বলছে, আজকে রাহুল গান্ধী একটা খুব বড় স্টেটমেন্ট দিয়েছে, সে বলছে যে আসেন আমরা সবাই মিলে এটাকে প্রচার করার চেষ্টা করি। এই যে আপনার ঐক্য সৃষ্টি হওয়া, 71-এ যেমন আমরা যুদ্ধ করেছিলাম, আপনার ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করেছিলাম, এই বিষয়গুলো যদি আপনার জাতীয় ঐক্য সৃষ্টি না হয়, যে সকল মিলে আমরা লড়াই করবো, সংগ্রাম করবো, তাতে সরকার কি জনগণকে প্রতিপক্ষ করছে কিনা? তাই তো হয়ে যাচ্ছে। এখানে এই এফেক্ট লুকোনোর কারণটা কি? আপনার হাইড করার কারণ কেন আপনার এই ধরনের দমন নির্যাতন চলছে, তার অর্থ সত্য বেরিয়ে না আসলে কার স্বার্থে যাচ্ছে, এটা সরকারের স্বার্থে যাচ্ছে না। কারণ এই সত্য গোপন করার পরে যে আপনি নন ইনফর্মড, তারা সিদ্ধান্ত করতে পারবে না, সিদ্ধান্তগুলো তাদের পক্ষে করা সম্ভব যদি না জানতে পারে। এখন এমনিতেই তো বিচ্ছিন্ন সবাই, তারপরে যদি আপনার সোশ্যাল মিডিয়ার খবরগুলো যদি না পায়, তাহলে আমরাই চেষ্টা করি যতটা সম্ভব আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবরটা সংগ্রহ করা, যোগাযোগ ব্যবস্থা করা। দুর্ভাগ্য আমাদের সরকার নিজে ডিজিটাল করছেন, এত চমৎকার সমস্ত তাদের বিভিন্ন টেকনোলজি তারা অ্যাডপ্ট করছেন, কিন্তু মানুষের সমস্যাটার ব্যাপারে তারা পিছিয়ে থাকে। যাই হোক,